জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। আজকের মনোমিতাতে এসছে হেড দিদিমণি। চলো আমরা দেখে নিই সেই হেড দিদিমণি কে। দিদি তোমার নাম বলো, আর বলো মনোমিতাতে আজকে এসে তোমার কি ফিল হচ্ছে? আমার নাম রাখি পোদ্দার, গড়িয়া স্টেশন থেকে এসেছি। মনোমিতার সাথে এসে তো আমার ভালো লাগছে ঠিক, কিন্তু আমি এই পরিবেশটা কতক্ষণ ভালো রাখতে পারবো সেটা কিন্তু আমার কোনো ব্যাপার না, তুমি এসছো এটাতে আমাদের সবার ভালো লাগছে। আমি আছি, সজলদা রয়েছে, আমাদের তো সবার ভালো লাগছে এবং আশা করছি তোমার সাথে এই যে পর্বটা আমরা করতে যাচ্ছি এটা দেখে আমার যারা মিতা রয়েছে, আমার ওইদিকে যারা রয়েছে, ক্যামেরার ওইদিকে যারা রয়েছে, তাদের সবারই খুব ভালো লাগবে। সজলদা কি বলেন আপনি এই ব্যাপারটা নিয়ে? যে দিদি বললেন যে আমি তো এসেছি, আমার খুব ভালো লাগছে, কিন্তু এই পরিবেশটা কতক্ষণ আমি ভালো রাখতে পারবো সেটা আমি নিজেও জানি না। জীবন মানে কিন্তু শুধু ভালো না, ভালো মন্ত্র মিলিয়ে জীবন। একটা জীবনের যদি বলা হয় যে শুধুমাত্র জীবন ভালো রাখার আমি বিদ্যা জানি, তিনি কোনো বিদ্যাই জানেন না। জীবন মানে কিন্তু ভালো এবং মন্দ দুটোই থাকবে, সুখ এবং দুঃখ দুটোই থাকবে। স্বামীজি এক জায়গাতে বলছেন সুখ এবং দুঃখ, ভালো এবং মন্দ একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। যিনি শুধু আনন্দ উপভোগ করতে পারেন আর দুঃখ সহ্য করতে পারেন না, আর যাই হোক তার চরিত্র গঠন হয়। এই দুটোই জীবনের অপরিহার্য অংশ। আপনি কোনো ক্রমেই দুঃখকে এড়াতে পারবেন না। কারো ক্ষেত্রে দুঃখের তীব্রতা কম, কারো ক্ষেত্রে বেশি। কারো এমন হতেই পারে, কারো হয়তো সন্তানের দীর্ঘস্থায়ী অসুখ হয়েছে, কারো সন্তানের জ্বর হয়েছে, কারো সন্তান পরলোকে গেছে। সবই কিন্তু দুঃখ, শুধু মাত্রার পরিবর্তন। দুঃখবিহীন জীবন হয় না। ওই যে সেক্ষেত্রে আমাদের সব থেকে আগে মনে করার কথা ওই বুদ্ধদেবের ওই কথাটি, ওই যে এক মুষ্টি সর্ষে আনার কথা কোনো বাড়িতেই নয়। এটি অ্যাকচুয়ালি একটি নগর নয়, সারা পৃথিবীতে তো তাই। যে জীবনে দুঃখের স্পর্শ নেই সেই জীবনে সুখও অনুভূত হয়। দিদি আপনার জীবনের কথা বলুন। মানে চতুর্দিকে পারিপার্শ্বিক অবস্থাটা তো আমাদের ভালো না, আমরা যে পরিবেশ থেকে মানে বিলং করছি আর কি, পুরো টোটাল সমাজটার থেকে দেখি আমি বলছি। সেক্ষেত্রে আমি এই প্ল্যাটফর্মে এসে একটা কথা বলবো যে আমি বাস্তবে কিন্তু খুব সুখী ছিলাম। যেমনি আমি আমার শাশুড়ি মাকে পেয়েছি, আমার হাজবেন্ড, আমার সন্তান, আমার বাড়ির পরিবার সব মিলিয়ে আমি খুব সুখী ছিলাম। প্রতি রাতেই আমি একটা ভয় পেতাম, সেই ভয়টা আমাকে খুব তাড়া করে বেড়াতো। একটাই প্রশ্ন আমি নিজেকে সবসময় করতাম যে এত সুখ কি আমার সহ্য হবে? এত ঘটনা চারদিকে ঘটছে দেখছি, সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে সত্যিই কি এটা আমার চলবে এই জীবনটা? এই ভয় তাড়া করতে করতে আমি তবে মানে বাপের বাড়ির পরিবেশটার কথা একটু বলি যে বাপের বাড়ি একটা গুরুগম্ভীর পরিবেশ থেকে আমি বড় হয়েছি। আমার বাবা খুব রাজবাড়ি মানুষ ছিলেন। স্বাধীনতা বলতে কি সেটা আমরা পাই, কিন্তু বাস্তবে এসে এখন যখন আমি শ্বশুর বাড়িতে এসেছি, এখন মনে করি এখনকার পরিবেশে যে স্বাধীনতাটা না পাওয়াটা কিন্তু একটা খুব ভালো চরিত্র গঠন করে পরবর্তীকালে। একটা শাসনের যে দরকার, বর্তমানে যে শাসনটা উঠে গেছে, এটা একটা আমার বাপের বাড়ি। আর এই যে আমার একটা সুখ আমাকে একটা তাড়া করে বেড়াতো, অনেকে হয়তো ভাববে যে সুখেই তো আছো, তাহলে তোমার তো তাড়া কিসে? একটা তাড়না তোমাকে কেন ঘুরে ঘুরে খাচ্ছে? জানি না কেন হয়েছে। যাই হোক, তারপর আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা দেয়, মাধ্যমিকের খুব ভালো রেজাল্ট হয়। ছেলেকে যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়াবো বলে পাথফাইন্ডারে আমি ভর্তি করি। ঠিক সেই সময় বাবু জন্ডিস ধরা পড়ল। জন্ডিস ধরা পড়লো, যত রকমের টেস্ট করার দরকার আমরা করলাম। এই প্রসঙ্গে বলে রাখি আমি কিন্তু খুব অসুস্থ, হেন কোনো রোগ নেই আমার নেই। পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার ছিল, ভেলোরে আমি চিকিৎসা করেছি 6 সালে। সেই থেকে প্রতি বছর আমাকে ভেলোরে যেতে হবে। যেখানে আমার চলে যাওয়ার কথা সেখানে আমি না গিয়ে আমার মনে হয় না আমি আমার ছেলেকে একটা লেমনের ওষুধ ছাড়া আমি আর অন্য কিছু খাইছি কোনোদিন। পুরো সুস্থ, আমার ছেলের শরীরে কোনো একটা দাগ নেই।
যে কোনো দিন কোনো পড়ে গেছে, কোনো জায়গায় গিয়ে আঘাতজনিত বা কোনো হসপিটালাইজ হয়েছে, কোনো রকম নয়। আমার মা বলতো, জানিস তো, ভগবান না খুদ ফল নেয় না, ও তো নিখুঁত ছিল তাই ওকে নিয়ে গেছে। এই এক সান্ত্বনা মায়ের। তা যাই হোক, ছেলে চলে যাওয়ার পর আমি যখন শুনলাম রাত্রিবেলা পেয়ারলেসে হসপিটালে, রাত্রিবেলায় সাডেন অ্যাটাকটা করেছিল, কার্ডিয়াক অ্যারেস্ট করেছিল, সেই সময় যখন শুনলাম যে রাত 2টোর সময় পেয়ারলেস হসপিটালে নিয়ে যাওয়ার পর ভাবতে তো পারিনি তার যে ও চলে গেছে। আমরা তো হসপিটালে নিয়ে শেষ চেষ্টাটা করেছি। যখন ডাক্তার বলল যে আর নেই, যখন কাছের ঘরটা থেকে বেরিয়ে আসলাম, জানলাম যে আর পৃথিবীতে নেই, তখন কোথা থেকে যেন আমি একটা পেলাম যে মা খুব সাবধান, বাবাকে দেখো। তো একটা কথাই না আমার কানে বাজত। ও জানতো যে মা ঠিক লড়াই করতে পারবে, বাবা কিন্তু পারবে। সত্যিই ওর বাবা পারেনি, এখনো পারছে না। আজকে 14 সাল থেকে 25 সাল হলো, আমার হাজবেন্ড কিন্তু এখনো একই জায়গায় আছে, একটু জায়গা থেকে সরেনি। লড়াইটা আমার একরকম বাইরের লড়াই, আর ওর হচ্ছে ভেতরের লড়াই। এখনো আমরা কখনো মানে ছেলেকে নিয়ে কোনো আলোচনা করতে পারি না। কিন্তু স্যার একটা ঘটনা আমার ঘটেছে, যেটা আপনাকে আমি শেয়ার করি। কেন হয়েছে আমি জানি না। ছেলে যখন অসুস্থ ছিল তখন আমি ঘরে একাই বসে, কোনো সময় একা, আমার ছেলে বলতো আমার মাকে আমি কোনোদিন কাজ ছাড়া বসতে দেখিনি। আমি 350 বাচ্চা পড়িয়েছি, 3 ব্যাচ বাচ্চা পড়িয়েছি, প্রায় ফুল করেছি। তো জানি না সেই দিন আমি চুপচাপ বসেছিলাম, এই হয়তো ছেলেরই চিন্তা করছিলাম বা কিছু একটা। সেই সময় এটা আপনি ঠিক, আপনাকেও ঠিক আমি পেয়েছি, ঠিক আমার মনের মতন কিছু কথা তাকে বলতে পারি। আমাকে যেন কে এসে বললো তোর কিন্তু একটা বড় পরীক্ষা। তখন মানে আমি আর যে কথা বলছি, কি পরীক্ষা না, তোকে ছাড়তে হবে দুজনের মধ্যে একজন। তখন বললাম, তখন দুপুরবেলা, তখন আমি বললাম আমি কি কি ছাড়তে হবে? তখন বললাম তোর হাজবেন্ডকে পৃথিবী থেকে চলে যাবে, এরকম একটা। আমি কিন্তু কোনো বিজ্ঞান ভিত্তিক পড়াশোনা করে তাই বলুন, আমি কিন্তু এদিকে এগুলো মানি না। তখন আমি বললাম যে একই কথা, আমার হাজবেন্ডকে চলে যেতে হবে, এটা কিরকম কথা? আমার হাজবেন্ডকে যদি চলে যেতে হয় তাহলে আমার ছেলেকে আমি কি করে মানুষ করব? আমি তো পারবো না মানুষ করতে ছেলেকে একা একা, আর ও আমার সব, আমার ছেলেকে এটা কি করে হয়? তখনই আমার আরেকটা অপশন দিল, তাহলে তোর ছেলে। তখন আমি বললাম এটা কি কথা, ছেলেকে ফেলে আমরা বাঁচবো কেন? পৃথিবীর সবচাইতে বড় জিনিস তোর সন্তান, সন্তান ছাড়া আমরা বাঁচবো কি করে? ঠিক স্যার, তার 15 দিন পরে এটা আমি কাউকে বোঝাতে পারিনি যে এই ঘটনাটা আমার সঙ্গে কি কথা বললো, কি কথাটা বললো। এটা কিন্তু স্যার আমার বানানো কোনো কথা না। কিন্তু এই কথাটা বলার পর, এই কথাটা তো আমি সেই মুহূর্তে কারোর সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি কি আমার হাজবেন্ডকে বলতে পারবো না, আমার শাশুড়িকে বলতে পেরেছি, ছেলেকে বলেছি। আমি বিশ্বাস করতে পারছি না, কে কে এটা আমাকে কথাটা আমাকে স্মরণ করালো যে তোমাকে একটা ছাড়তেই হবে, নয় সন্তান নয় স্বামী। আর দুটো দিকে মানে সমান গুরুত্বপূর্ণ, একদম সমান গুরুত্বপূর্ণ। তবে এর জবাব আমি কোনোদিনই পাইনি। তারপর যথারীতি মোটামুটি 15 দিনের মধ্যে হঠাৎ আচমকা, একদম আচমকা, রাত 10টার মানে রাত 12টার সময় যখন ও শুয়ে রাত্রিবেলা, সামান্য জন্ডিস, বেশি কিছু হয়নি, এরকম অনেক জন্ডিস আমি দেখছি। আমার স্কুলের বাচ্চারা প্রতিনিয়ত জন্ডিসে আমাকে অ্যাপ্লিকেশন করে, আমি ছুটি জান করি যে না ঠিক আছে 15 দিন তুমি স্কুলে আসতে পারবে না। অনেক উদাহরণ আমার কাছে আছে। কিন্তু আমার ছেলে যে সামান্য জন্ডিসে চলে যাবে, এটা আমরা কখনোই মানতে পারছি না। আর যার ট্রিটমেন্ট হয়, আমার মায়ের ট্রিটমেন্ট হয় ভেলোরে, হ্যাঁ, সেখানে আমি কি ছেলেকে ফেলে রাখবো? রাখবো কি কখনো? যতক্ষণ চেষ্টা করেছি আমি দেখিনি আমার লাইফে আমার হাজবেন্ডকে একটা ভালো জামা পরতে বা ভালো একটা গাড়ি বা এটা মানে কোনোদিন ওর লাইফস্টাইলে কিছুই ছিল না। ওর সন্তান, মা, স্ত্রী, হ্যাঁ, এছাড়া
ছাড়ের বাইরের লোকে কোনোদিন কিছু দেখিনি, আজ পর্যন্ত না। ওর কিন্তু বিশাল বড় ব্যবসা ট্যাবসা সবই ছিল, সবই এখন ছেড়ে দিয়েছে মোটামুটি, যতটুকু ওর প্রয়োজন ততটুকু। ঠিক এই যখন আমি এরকম চলছি তখন ও তো প্রায় পাগলের মতো। তা কিছু সময়ের মধ্যে তখন আমি IVF করেছি ওর জন্য, শুধুমাত্র ওর জন্য, কারণ আমি জানি আমি যে জিনিস হারিয়েছি সেই জিনিস আমি আর পাবো না, হাজার চেষ্টা করলেও আমি পাবো না। বিকল্প যেটা পাবো সেটা আমার নয়, আমি তাকে মেনে নিতে পারবো না। হ্যাঁ, আর তখনও তো বয়সটা আমার হয়েছে, এখন ধরুন আমার 56 বছর বয়স, 11 বছরের আগের কথা বলছি। যাই হোক, যুদ্ধ করলাম, IVF করলাম, তারপর প্রায় 16 লাখ খরচা হলো। ছেলের জন্য যে পড়ানোর জমানো যত টাকা ছিল সে টাকা দিয়ে দিলাম। ফ্ল্যাটে আমার বাড়িতে প্রমোটিং হলো, হ্যাঁ, অনেক ফ্ল্যাট পেলাম, সব কিছু পেলাম, সেটা ছেলে থাকতেই হয়েছে, আসল জিনিসে হারিয়ে ফেললাম। ঠিক এই সময় চলতে চলতে IVF করলে তো আমার হলো না, তারপর এই সময় প্রচুর ওষুধ আমাকে অ্যাপ্লাই করেছে। তারপর ভেবে যখন লাস্ট গেলাম তখন ওরা বললেন এটা আপনারা কলকাতার ডাক্তার এটা করলো কেন। আমি কোন ডাক্তারের নাম বলতে চাইছি না, কারণ আমি নিজে চোখে দেখেছি সেই ডাক্তারের কাছে অনেক বছর পর সন্তান কোলে নিয়ে বাড়ি ফিরছে। আমার হয়নি, সেটা আমার দুর্ভাগ্য, আর ভালো হয়েছে হয়নি, কারণ আমার এই বয়সে এসে আমি আর পারতাম না, আমি এতটাই অসুস্থ। হ্যাঁ, শুধুমাত্র আমার হাজবেন্ডের দিকে তাকিয়ে কিন্তু আমি চেষ্টা করেছি ও যাতে না হয়। ঠিক এই সময় অনেকে এসে বলছে যে আচ্ছা শুনলাম যে সুভাষ দা নাকি পাগল হয়ে গেছে ছেলের জন্য। তখন আমি জানি না কোথা থেকে আমি শক্তি পেয়েছি, তখন আমি বলেছি আমার হাজবেন্ড পাগল হয়ে যাবে কেন? আমার হাজবেন্ড 15 বছরের ছেলেকে হারিয়েছে, কিন্তু তার তো 85 বছরের মা আছে। মানে এই পরিস্থিতিতে পাগল না হওয়া যে বলে সে মানুষটা পাগল তার তো কোনো এই জিনিসটা কিন্তু আমি বললাম যখন যে আমার 85 বছরের আমার মা আছে, আমাকে সেই কোলে আমার ছেলে মানুষ হয়েছে, সেই ঠাকুমার কোলে মানুষ হয়েছে, আমার এখন তাকে পরিচর্যা করা দরকার। কিভাবে যেন আমি সেই জায়গাটা থেকে উঠে আসলাম। হ্যাঁ, আমি জানি যে আমি এটাকে কখনো পাবো না, আর কোনো মতে তাকে যত ঈশ্বর আমাকে এটা ফেরত দিতে পারবে না। তারপরে আমার বাঁচার লড়াইটা, তারপর আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার অনেক আমার ছেলে নাটক করত, আমি বিভিন্ন দলের সংগঠনের সঙ্গে যুক্ত। তা সেখানকার মানুষজন আমার পাশে খুব থেকেছে, আমাকে যত রকম সাহায্য করার কথা, মানে ঘন্টার পর ঘন্টা তারা কাজ কর্ম ফেলে আমার বাড়িতে থেকেছে, সময় দিয়েছে, অনেকটা করেছে। কিন্তু যত আমি দেখছি ওরা আমাকে যত সহানুভূতির মধ্যে রেখে দিচ্ছে চারদিকটা ঘিরে, সেখানে আমার কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে? আমি কিন্তু নিজে কমজোরি হয়ে যাচ্ছি, এটা কথাটা খেয়াল করো, আমি কমজোরি হয়ে যাচ্ছি। আমি তখন নিজেকেই মনে করলাম আমাকে তো দাঁড়াতে হবে। এবার আমাকে স্কুল গার্জেনরা আমার কাছে এলো যে আপনাকে স্কুলে আসতে হবে। তখন আমি বললাম আমি আরেকটু সময় নেব, কারণ আমি এখনো প্রস্তুত। তবু গার্জেনরা বললো যেভাবেই হোক আপনাকে স্কুলে আসতে হবে, না স্কুলটা বসে যাবে, আমাদের একটু প্রাইভেট স্কুল, স্কুলটা বসে যাবে, আপনার উপর অনেক নির্ভর করছে স্কুল। যাই হোক, তখন আমি স্কুলে গেলাম। স্যার যখন স্কুলে গেলাম না, স্কুলে যখন পা দিলাম কিছু কিছু দিন আমার খুব অসুবিধা হয়েছে, কিন্তু যখন স্কুলের গেটে আমি ঢুকি, আমি কিন্তু তখন আমার ছেলেকে একবারের জন্য মনে করি না, একবারের জন্য মনে করি না, কারণ আমি জানি 250 বাচ্চার দায়িত্ব আমার, এখানে আমার বিন্দু মাত্র আমি ফাঁকে দিতে পারবো না। যেহেতু আমার ছেলে খুব পড়াশোনায় ভালো, পড়াশোনা ভালো অনেক সন্তানই হয়, কিন্তু একটা ভালো মনের মানুষ ছিল আমার ছেলে। যখন আমার স্কুলে স্পোর্টস হতো, খেলাধুলা এসবগুলো হতো, তখন আমরা সান্ত্বনা পুরস্কার দিতাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আর বড় জোর চতুর্থ। তখন আমার ছেলে খুব ছোট, ধরুন 7 বছর। ও তখন বাবার সঙ্গে সাইকেলে করে স্কুলে গেছিল, গিয়ে ওর বাবাকে বলছে যে বাবা, মা এটা কি করছে, এই প্রথম দ্বিতীয় এরকম প্রাইজ দিচ্ছে, আর এত বাচ্চা সেজে বুঝে এসছে, শুধু হাতে তারা বাড়ি যাচ্ছে, বাবা এটা তো ঠিক নয়। মাকে বলো একটা পেন্সিল হলেও দিতে। এটা ওর 7 বছরের কথা, ওইটুকু বাচ্চার মানে রিয়েলাইজেশনটা যে 7 বছরের কথা, সবাই মুখ শুকিয়ে চলে যাবে এতগুলো বাচ্চা। ঠিক সেই জায়গাটা থেকে আজকে আমি আমার স্কুলে একাডেমি পুরস্কারটা দিই,
পাড়ায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করে তাদের একটা পুরস্কৃত করি। আর যত বয়েজ লাইকে যত বাচ্চা সেজে আসে সেখানে 80 হয়ে যায়, আমার কোনো আপত্তি নেই। যত বাচ্চা হবে আমি যেন মনে করবো আমার ছেলের কথাগুলোকে সার্থক করা। খুব ভালো লাগে। আমি কার্ড দিয়ে বোর্ড থেকে পেন্সিল বক্স ব্যাগ যে যখন জলের বোতল যখন যেটা কিনেছি করে আসছি, একাডেমি পুরস্কারটাও দিচ্ছি। আমি মনে করেছি পরবর্তীকালে ওকেও বোঝাই, যদি বেঁচে থাকলাম বলতে তো পারলাম না, তা তার কথা দিয়েই আমি বেঁচে থাকবো। এটা খুব ভালো লাগলো। যে জিনিসগুলো বলে গেছে আমি এর সঙ্গে 2-3টি বিষয় যোগ করবো। আপনি তো অনেকটা কাটিয়ে উঠেছেন এবং খুব সুন্দর। আরেকটা প্রসঙ্গ বলি, ওটা আমি হয়তো ভুলে যাবো। যে জিনিসটা আপনাকে আমি বলছিলাম, যত সহানুভূতি আমি পাচ্ছি তত কিন্তু ভেতর থেকে আমি কমজোরি হয়ে যাচ্ছি। এই অনুগ্রহের দানে বাঁচা, এটা তো এটা আমি তখন মেনে নিতে পারলাম না। তারপর আস্তে আস্তে আপনাকে আমি বাধা দিলাম না, না আমাকে বাধা দেবে না আমার যেটা খুব বলার দরকার। তারপর আস্তে আস্তে কি করলাম, আমি নিজেকে বুঝতে পারলাম যে এই জিনিসটা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। তারপর কি করলাম, আমি বেরোনোর চেষ্টা করলাম সেই জায়গাটা থেকে। এবার আমাকে কাজ করতে হবে, কিছু কাজ করতে হবে। পরে যখন কাজ করতে যাই, আমাকে 100 জন ভালোবাসে, 1,00,000 জন ভালোবাসে, তার মধ্যে কিছু মুষ্টিমেয় মানুষ, আমি সংখ্যাটাও ঠিক বলতে পারি এই প্ল্যাটফর্মে এসে, এত ভালো মানুষ ভালোবাসার মধ্যে থেকে 3-4 জন মানুষ, একদম নির্দিষ্ট আমি সংখ্যা বলছি, আমাকে ঈর্ষা করতে শুরু করলো। আমাকে মানে কিভাবে যে আমার যে পরিবর্তনটা ওরা নিতে পারলো, ওরা ভাবলো যে এ তো একদমই প্রিয় হয়ে গেছে, তাহলে ওকে কিছুটা কাজে লাগে। কিন্তু সেই মানুষ তো আমি নই, আমি তো অন্যায়ের একদমই মেনে নিতে পারবো না। স্যার আঘাতের পর আঘাত আমি পেলাম, ঠিক কিছু সময় কাটালো, কটা বছর পেতে 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 আমি একটা জায়গায় এমন হলো, আমি মনে হয় ছেলেকে ভুলতে বসলাম। এরা কি যায় কিছুক্ষণের মধ্যে কিছু মানে কথাগুলো, সেটা আমাকে এত আলোড়ন সৃষ্টি করেছে। ভেবেছি এই মানুষগুলোর সঙ্গে তো আমার এত দিনের সম্পর্ক, এত মেলামেশা, এত ভাবের আদান প্রদান, আজ তারা আমার সঙ্গে এইরকম ব্যবহারটা কেন? মানে সামান্যতম একটু যখন স্বার্থের ঘা লাগছে তখন কিন্তু সে আমাকে ছবল মারতে বিন্দু মাত্র সময় নিচ্ছে না। এই কথাটা যখন আমি প্রিয়জনের কাছে শেয়ার করছি, তারা বলছে ইউ কি সম্ভব, তোমার এই পরিস্থিতির মধ্যে তোমাকে এইভাবে আঘাত করছে। আমি বলেছি তোমরা যত আমাকে আঘাত করো, আমি কিন্তু এতটুকু আমার জায়গা থেকে আমি সরবো না। আমার পাশে আমার ছেলে আছে। তোমরা কখনো ভেবো না একটা মানুষ চলে যাওয়া মানেই সত্যিকারে চলে যাওয়া ঠিক স্যার। মৃত্যু জীবনের শেষ নয়। রাখি দেবী যে বিষয়টি তুললেন, প্রথমত আমাদের আজকের এই এপিসোড থেকে আপনার সঙ্গে সহবেদনা, সান্ত্বনা, মর্মবেদনা জানানোর কোনো ভাষা আমাদের নেই। কারণ মৃত্যু এমন একটি পথ তৈরি করে যেটি অপূরণীয়। কিন্তু আমাদের জীবনের 3টে স্তর, ব্যক্তিগত, সামাজিক, তার উপর একটা স্তর আছে দার্শনিক। আমাদেরকে কিন্তু মাঝে মাঝে দার্শনিক স্তরে উঠতে হয় এই বড় সমস্যাগুলো সমাধান করার জন্য। আপনি তো কথামৃত প্রায়শ করেন। কথামৃতে একটি খুব সুন্দর ঠাকুরের গল্প আছে। একটি জায়গাতে একজনের এরকম রাজপুত্রের মতো পুত্র মারা গেছে। মারা যাওয়ার পরে সবাই স্ত্রীত সুখে বিহল। সেই যার পুত্র মারা গেছে সে হঠাৎ করে হেসে উঠল। তখন তাকে প্রশ্ন করা হলো যে কি ব্যাপার, তুমি কাঁদছো না, তুমি হাসছো কেন? বলছে আমি ঠিক বুঝতে পারছি না হাসবো না কাঁদবো। বলছে কেন? তা বলছে এক ছেলে তো মারা গেল, আর আমি স্বপ্নে দেখছি যে আমার ছেলে রাজা হলো। বলছে কোন দিকটা আমি বাস্তব নেব, যে ওইটা বাস্তব না এইটা বাস্তব? আসলে আমাদেরও তাই ব্যাপারটা, যে আমরা হয়তো মৃত্যুটাকে চোখের সামনে প্রকট দেখছি, তো দেখে মনে করছি আর বলে কিছু নেই, কিন্তু আসলে তা নয়। আমরা ওই যে আপনার এই বিদ্যাটা পেয়েছেন আত্মকথন, এটি আমাদের প্রাচীন ভারতের একটি যারা সুসংবদ্ধ জীবনযাপন করেন তারা নিজের সঙ্গে নিজে কথা বলতে পারে। স্বামীজি একটা ক্ষেত্রে বলছেন কোনটা নৈতিক এবং কোনটা অনৈতিক তার বিচার কিন্তু সমাজ করবে না, তোমার মনেই বলে দেবে যে এটা নৈতিক এটা অনৈতিক। যিনি এই মাইন্ড রিডিং করতে পারেন তার কাছে কিন্তু বাস্তব পরিস্থিতিটা চলে আসে, যে আপনি যে ঘটনার আগেই যে পেলেন আপনার সামনে
দুটো চিত্র পরিষ্কার হয়ে গেল। এটা কিন্তু অবাস্তব নয়। যারা মানুষের জীবন নিয়ে আলোচনা করেন না, তারা জানেন না। আমি অনেকের সাথে আলোচনা করে দেখেছি, যারা সত্যিকারের রেস্ট্রিক্টেড লাইফ যাপন করেন, তারা একেবারে প্রত্যেকটা ঘটনার পূর্বাভাস পান। এটা জানবেন যে এর মধ্যে 2-3টে ঘটনা লুকিয়ে আছে। দেখুন, রামায়ণ ছোট্ট একটা ঘটনা বলছি। হঠাৎ করে রামকে কেন বনবাসে যেতে হবে? আমরা তো ইয়েকে খুব দোষ দিই, যে ওর মাকে খুব দোষ দিই যে ওর জন্য রামকে বনবাস। ভাবুন তো, যদি রাম বনবাসে না যেত তাহলে কি ঘটতো? দশরথের কি দিয়েছিল? অভিশাপ করতে, পুত্র শোকে মরতে, তাহলে রামকে মরতে হবে। তাহলে রাবণকে মারবে কি? এমন একটা শোক দিতে হলো যাতে দশরথ মরে যায়। তার যদি দশরথ যদি ওখানে না মরতো, তাহলে কিন্তু রামকে মরতে হতো, রাবণ হবে না। ঠিক সেই রকম আমাদের সৃষ্টির মধ্যে এমন কোন উদ্গতন রয়েছে যা এই কর্মটির বৃহত্তর দিক, আমি দেখুন পরিষ্কার দেখতে পাচ্ছি বৃহত্তর দিক 2-3টে রয়েছে। নাম্বার 1, আপনাকে আমার অনুরোধ, আপনি আপনার সন্তানের যে ছোট জীবন, সেই জীবনটিকে লিপিবদ্ধ করুন। যে কথাগুলি এখানে বললেন, এগুলোকে একটা বই হিসাবে আপনি এবং দাদা দুজনে মিলে লিপিবদ্ধ করুন। কারণ ওর তাহলে কি হবে, ওর যে দিশাটা পাওয়া যাবে, যেটি আরো আপনি যে যাদেরকে মানুষ করছেন অনেক কিশোরের কাছে, সেগুলি কিন্তু করুণা প্রদ হবে। রবীন্দ্রনাথের খুব সুন্দর কথা আছে যে আমরা কোনো ধূপকাঠিকে ভালোবাসি, মানে কোনটাকে ভালোবাসি? ধূপকাঠির রং, ধূপকাঠির শক্ত, ধূপকাঠির প্যাকেট, গন্ধটা আসে কখন? তাহলে আপনি এই ধূপকাঠি খুব সুন্দর দেখতে, এই গোল, তাতে তো ধূপকাঠিকে ভালো হলো না। এই প্রত্যেকটি ব্যক্তিত্ব, যে কোনো ব্যক্তিত্বের তারই স্ফুরণ ঘটে যখন তার নিঃসরণের পর তার সামাজিক প্রভাব আসে। এটা আপনার সন্তানের ক্ষেত্রে আরবি হয়েছে, আপনার ক্ষেত্রে আরেকটু পরে হবে, আমার ক্ষেত্রে আরো একটু পরে, এইরকম প্রত্যেকটি মানুষের। তাহলে ওর উদ্বোধন ঘটে গেছে, ওর যার জন্য পৃথিবীতে আসা সেটি কিন্তু আপনি অনুধাবন করেছেন যে আমার সন্তান যখন 7 বছর বয়সে অন্যের জন্য ভাবতে পেরেছে, তার মধ্যে ব্রাইটনেস ছিল। তার ওই যে চিত্রটা, ওই চিত্রকে আপনি কিন্তু পুস্তকের মধ্যে তুলে ধরুন। আমার নিশ্চিত বিশ্বাস ওই বইটি অনেক কিশোরকে জাগ্রত করে তুলবে, যা আপনার সন্তানকে সমাজে কিন্তু বাঁচিয়ে রাখবে। হয়তো আপনি জৈবিকভাবে তাকে আদর করতে পারছেন না, জৈবিকভাবে তার রোজগারের তো আপনার দরকার ছিল না, সুতরাং তার যে প্রেরণা সেটা কিন্তু সমাজে প্রতিভাত হবে। এটি 1। আর 2, এই যে যাদের ক্ষেত্রে, এটা আমি একটি জায়গা থেকে মহারাজের কাছ থেকে কোট করছি, তিনি ঘটনাটি ঘটেছিল ঠাকুরের জীবনে। গিরিশ ঘোষের জানেন সন্তান ছিল এবং ঠাকুর সন্তান হিসেবে এসেছিলেন। মায়ের জীবনেও এরকম একটি ঘটনা, একজনের মেয়ে মারা গেছে, দিয়ে এসেছেন যে মা পরিষ্কার বললেন যে যাদের সন্তান তাড়াতাড়ি চলে যান তার একটা কারণ আছে। কারণটা কিন্তু দুঃখী নয়, ঈশ্বর ওই যে যারা মনে খুব শুভ কর্ম করে রেখেছে, বেশি দিন জীবন যন্ত্রণা সহ্য করবে না, অল্প দিন জীবন যন্ত্রণা সহ্য করে সে মুক্ত হয়ে গেল, তার প্ল্যাটফর্মটা সেই রকম মানুষকে দেওয়া হয় যার কাছে কিন্তু দুঃখ আসবে, কারণ ওই দুঃখ তাকে পবিত্র করে। এই কারণ রবীন্দ্রনাথ বারবার বলছেন, আমার এই দুঃখ না করালে গল্প নেই। যতক্ষণ না এই যে জীবনের দুঃখটা পেলেন বলে যাদেরকে আপনি আপন বলে ভাবতেন, তাদেরকে বুঝবেন তারা জেরাস। যাদেরকে আপনি ভাবতেন তারা সাবধানেছি নয়, আপনার কাছে তারা এক্সপেক্ট করছে, তার মা মারা গেছে, ছেলে মারা গেছে, সে আবার বেরিয়ে স্কুল যাবে, তার ছেলে মারা গেছে, সে আবার কি গান করবে, তার ছেলে মারা গেছে, সে আবার কি সাহায্য করবে। এটা যেন সমাজের একটা প্রয়োজন। ওরা কিন্তু আপনজন নয়, ওরা চলে লোভ, ভয় এবং অনুশাসন। আপনাকেও সেখানে বাঁধতে চেয়েছে, কিন্তু আপনার সন্তানের মৃত্যু আপনাকে কিন্তু অনেক বেশি মুক্ত করে দিয়েছে। আমার ওই 2টি প্রস্তাব, 1, তার যে স্মৃতিগুলো, এগুলোকে আপনি একটু লিখে বই করুন, সেটাকে প্রকাশ করা বা সেটাকে পাঠ্য অনুকূল করার ব্যাপারে যদি কোনো সহযোগিতা থাকে আমি রয়েছি। আর 2, প্রতি বছর অন্তত একজন ছেলেকে আপনি সহযোগিতা করুন, তার মধ্য দিয়ে যে সেও এগিয়ে চলছে। আমার না, তার একবারে তৎপূর্ব যে তার হয়তো পুরো
বই খাতাটা দিলাম, যে তার যে মানে প্রথম থেকে মানে আমি শুধু সহানুভূতি বলছি না, মর্মানুভূতি, যে আমার ছেলে বেঁচে থাকলে আমি যা করতাম একটি ছেলে প্রতি বছর না ওটা চেঞ্জ করবো, একজনকে যদি এটা আবার ওই ছেলেটিকে কন্টিনিউ করে তার প্রতি আবার আমরা অনেক একই জিনিস ছিল। আমার সন্তানের প্রতি কেন লাগে, কারণ আমরা তার প্রতি একঘেয়ে হয়ে যাই, প্রতি বছর পরিবর্তন হলে এটা আসে। এই দুটি। আর তৃতীয় একটু ফিলোসফি, এই যে স্বামীজির সর্বভূতে ঈশ্বর দর্শন, ঠাকুর বারবার ওই তিনটি কথা তো বলে গেছেন। এক, ওই ঝড়ের ইটো পাতা, আর বড় বাড়ির ঝি, আর ওই যে চাষার পুত্র মৃত্যু। এই তিনটে আমাদের কাছে কিন্তু যে আমরা যে যাই যত আস্ফালন করি না কেন, আমরা কিন্তু ওই ঝড়ের ইটো পাতা, ওই ঝড় একবার উড়াবেই। বাড়িতে ছেলের নামে একটা বড় ঘর করেছে, একবারে করুন রামকৃষ্ণ মাসালদা একবারে যে ওখানে ঠাকুর এসেছিলেন আমাকে ওই কটা বছর তার সেবা করার সুযোগ দিয়েছে, তারপরে তিনি আবার তার স্বধামে ফিরে গেছেন। কিন্তু আমার কর্তব্য হচ্ছে তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে এক এক করে পূরণ করা। আপনার কাছে আমি আবার অনুরোধ করছি, আপনি এই স্মৃতিগুলো একটা জায়গাতে লিখুন। বড় বয়সে একটু আমি বেশি কথা বলছি কিনা জানি না। এবার এই ইলেভেনের থেকে পুরী আসছি, সেদিন খুব বৃষ্টি হয়েছে। খুব বৃষ্টি হয়েছে, খুব কষ্ট করে ওকে পড়াতে নিয়ে গেছিলাম, বাংলা পড়াতে নিয়ে গেছিলাম। তখন স্যার কি করছে, একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে পড়িয়ে ছেড়ে দিয়েছে। আর আমাদের সেখানে পৌঁছাতে খুব কষ্ট হয়েছিল বৃষ্টিবার। যখন ছেড়ে দিল, ওরা তো যথারীতি আনন্দ করতে করতে নামলো। তখন আমি বললাম, কষ্ট করে তোকে নিয়ে আসলাম, এই 10 মিনিটের মধ্যে তোদের ছেড়ে দিল, আর তোরা হয়ে উল্টো করে বাড়ি চলে এলি। হ্যাঁ, তা যাই হোক, আমরা কথায় সব গার্জেনদের সামনে বলছিলাম, হ্যাঁ তোমরা তো আর বোঝো না যে কত পয়সা দিতে লাগে টিউশন ফিস। তখন আমার ছেলে আমাকে একটা কথা বললো, মা পয়সা দিয়ে কখনো শিক্ষকতাটা বানাতে চাই। আমি কথাটা বুঝতে একেবারে আপনি নিশ্চিত কথাটা বলে বাসে উঠে গেছে। আমি সবসময় বাসের সামনে বসতাম, ও পেছনে বসতাম। ও ভাবলো মাকে খুব আঘাত দিলাম কথাটা বলে, কিন্তু আমি আমার 15 মিনিট লাগে বাড়ি মানে স্টেশনে আসতে। আমি 15 মিনিটের মধ্যে আমি ভিতরে বললাম যে ও কথাটা আমাকে কি বললো, তাতে শুধু এটুকু বলেনি, বললো মা তুমি তো একজন শিক্ষিকা, তুমি এই কথাটা তুমি কি করে সাপোর্ট করো, যে শিক্ষকতাটা সময় দিয়ে মাপতে ছিল না। মানে ওই কথাগুলো যে আমাকে 10 মিনিটের কেন, যে আলোক বর্তিকা একটা দেশলাই একটা ঠাকুরের জায়গায় বলছেন একটা 1000 বছরের অন্ধকার ঘর, কিন্তু একটা দেশলাই জ্বাললে সেটা আলো হয়ে যেতে পারে। তাহলে ওখানে 10 মিনিটের ব্যাপার না, 1 মিনিটও কোনো শিক্ষকের সান্নিধ্য, এটা ওই বয়সে ওটা অনুধাবন করেছে। একটু বাঁচতে ইচ্ছে করে আমার ছেলের কথাগুলোকে। আমরা চলে যাব রাহুলের কাছে, দেখে নেব রাহুল কি বলছেন এই বিষয়ে। 15 বছরের ছেলেকে হারানোর যে যন্ত্রণা, সেটা একমাত্র যিনি হারিয়েছেন তিনি একমাত্র তার সেই শোকটা, মানে কি ধরনের শোক, কি ধরনের ব্যথা মনে, সেটা উনিই জানেন একমাত্র। তো এখানে প্রথমেই আমি আমার তরফ থেকে মানে ওনাকে এটাই বলবো যে অসম্ভব মনের জোর আপনার, এবং সেই মনের জোরে আপনি আবার নতুন করে নিজেকে মানে স্কুলে যাচ্ছেন, এবং এত বাচ্চা 250 বাচ্চাকে আপনি নিজের ছেলের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নগুলো যাতে ওই 250 বাচ্চার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সেই কাজটা আপনি করছেন। এর থেকে তো মানে হ্যাটস অফ টু ইউ, এর থেকে ভালো জিনিস তো হয়ই না। তবে শুনলাম যে আপনার হাজবেন্ড একটু ভালোই ডিপ্রেশনে চলে যাচ্ছেন, এবং আমি সরাসরি দাদাকেই বলছি যে দেখুন, যে চলে গেছে ছেলের শোক, এটা তো কখনো ভোলা যায় না, কিন্তু এটাও সত্যি যে ছেলে কখনো ফিরে আসবে না, এই সত্যিটাকে মেনে নিতেই হবে। তো আপনাকে আমি বলছি যে আপনি এটা থেকে কি করে বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ এখানে কিন্তু নিজেকে যদি আরো বেশি আপনি আইসোলেটেড করে নেন, সেক্ষেত্রে আমার মনে হয় প্রবলেম বাড়তে পারে। আপনি সবার মধ্যে থাকুন এবং ন্যাচারাল, অর্থাৎ আপনার যেটা স্বভাব বা আপনি যেটা করে এসছেন সেটার থেকে বিচ্ছিন্ন হবে না। এই বিচ্ছিন্ন হলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে। খুব স্বাভাবিক আপনার ক্ষেত্রে। দিদিকে আমি বলবো যে এক্ষেত্রে দাদাকে একটু মানে হেল্প করতে, মেন্টালি হেল্প করতে, সাপোর্ট করতে, আপনি করছেনও তাই।
তো নিজেকে একটু কাজের মধ্যে রাখুন, কাজটাকে কমাবেন না। আপনার হ্যাঁ অবশ্যই একটা ক্যাপাসিটি থাকে, একটা মেন্টাল ব্লকেজ আপনার আছে, কিন্তু তাই বলে যে একদম কাজ কমিয়ে দিলাম, আপনার সেরকম কোনো কাজ নেই, তাহলে পরে আপনি আরো বেশি ডিপ্রেশনে যাবেন। তো একমাত্র এই কাজই এমন একটা জিনিস যে আপনাকে ওই জিনিসটার থেকে দূরে রাখতে পারে, ওই শোকের থেকে দূরে রাখতে পারে, অন্তত মানে বেশ কিছুক্ষণ সময়। আর কিছু দেখুন, সব থেকে মানে আমরা প্রত্যেকেই জন্মেছি, কিন্তু প্রত্যেকেরই আমাদের চলে যেতে হবে, এটা হচ্ছে ধ্রুব সত্য। তো এই সত্যটাকে মেনে নিলে আপনার মেনে নিতে পারলে সব থেকে ভালো। এবার এই মেনে নিতে পারার জন্য আপনাকে একটু স্পিরিচুয়াল যদি কিছু আপনি প্র্যাকটিস, ধরুন আপনি কোনো যোগা করলেন, কোনো মানে ধ্যান টাইপের কিছু করলেন, এই জিনিসগুলো দরকার, কারণ একমাত্র এইগুলোই কিন্তু আসল সঙ্গী বলতে পারেন। তারপরে অ্যাকচুয়াল মনের জোরটা পাওয়া যাবে, মনের জোরটা পেলে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন। তো এটা দিদির জন্য এই ব্যাপারটা একটু যাতে দাদা এটাকে করতে পারেন সেটা আমি দিদিকে রিকোয়েস্ট করব। আর দিদিকে বলবো যে আপনার তো মানে আপনি যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে চলেছেন সেটা অবশ্যই যান, আপনার শনি অত্যন্ত স্ট্রং আছে। আর ছেলের যেরকম হলো সেটা দেখুন, এটা তার যদি মানে আপনার ছেলের ছকে অ্যানালিসিস করলে পরে এটা মানে বলা কিন্তু সম্ভব আগে থেকেই ছিল, মানে হয়তো যেত, আমার ধারণা যেত যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, কারণ আমাদের আমাদের স্ট্যাটিস্টিক্সে এরকম আমাদের কাছে বহু ছক আছে যেখানে অল্প বয়সে চলে যাওয়ার একটা ব্যাপার। এবং এখানে আমি একটা ছোট্ট উদাহরণ দেব। ডক্টর বি.ভি. রমন একজন বিখ্যাত জ্যোতিষী, মানে ভারতের তো বটেই, ইন্টারন্যাশনাল ফেমও ওনার আছে। তো দাক্ষিণাত্যের উনি কেরালা থেকে কর্ণাটকের ওনার অরিজিনাল বাড়ি ছিলেন। তো ওনার বড় ছেলে সূর্যপ্রকাশ, উনি কিন্তু ছক দেখে জানতেন, অর্থাৎ ছক দেখে অ্যানালিসিস করে আয়ু গণনা করে উনি বুঝেছিলেন যে 32 থেকে 36 বছর বয়সের মধ্যে ওর নাও থাকতে পারে পৃথিবীতে, এবং সেইভাবেই কিন্তু উনি নিজে প্রস্তুতি নিয়েছিলেন। এবং ওই যে বড় ছেলে সেও এমন জ্যোতিষের ভক্ত ছিল, বাবার থেকেই ওটা পেয়েছিলেন, যে সে নিজেও ক্যালকুলেশন করে, আলাদা করে ক্যালকুলেশন করে ও নিজেও জানতো, এবং সেটা রিটিন ডকুমেন্ট আছে যে ও বিয়ে করতে চায়নি। এটা আমি বলছি ধরে নিন 1930s এর কথা। তো সেই সময় ইন জেনারেল 14-15 বছর বয়সে বিয়ে হতো, কিন্তু ও কিন্তু প্রায় 33 না 34 বছর বয়সে উনি বড় ছেলে মারা গেছিলেন। এবং ওই ছেলে কিন্তু নিজে বহুবার বিয়ের জন্য মানে সম্বন্ধ এসেছিল। ওর বাবাও বলেন, ডক্টর বি.ভি. রমনও এক সময় বলেছিলেন যে ঠিক আছে, পরবর্তী প্রজন্মকে তো দরকার, সেটা আমি আছি, আমি ছেলেপুলে মানুষ করে দেবো, তো এটা নিয়ে ভাবার দরকার নেই। কিন্তু ও কিন্তু স্ট্রিক্ট থাকে যে না, আমি বাঁচবো না, মানে আমি হতো না, মানে থাকবো না। এবং কিন্তু সেটাই হয়েছিল বাস্তবে। ও বড় ছেলে ডক্টর বি.ভি. রমনের বড় ছেলে মারা যায়। এই উদাহরণটা আমি দিলাম এই জন্যই যে আমরা হয়তো জানতে পারছি মানে ডক্টর বি.ভি. রমন বিশ্ববিখ্যাত জ্যোতিষী, মানে যে কোনো মানে গুগল ঘাটলে বা যারা একটু জ্যোতিষের সত্যিকারের জ্যোতিষের সঙ্গে অ্যাটাচড আছেন তাদের নিশ্চয়ই বি.ভি. রমনের বই পড়েই তারা জ্যোতিষী হয়েছেন, যেমন আমি নিজেও। তো আমার বলার বক্তব্য হচ্ছে যে মৃত্যুকে কখনো মানে অ্যাভয়েড করা সম্ভব নয়। আমরা বুঝতে পারছি যে একটা কিছু ঘটবে, কিন্তু যদি আমাদের একদম ধরেও নিচ্ছি যে হ্যাঁ মৃত্যুই হবে, সেটাকে মানে আটকানো কিন্তু খুব মুশকিল। তো এটা চিরসত্য, এই চিরসত্যটাকে মানে ধরে নিয়ে তবেই এগিয়ে যেতে হবে। তো দিদিকে এটাই বলবো যে আপনি অলরেডি এখান থেকে বেরিয়ে এসছেন, এটা আপনার নিজস্ব মঙ্গল খুব স্ট্রং বলে এটা আপনি পেরেছেন। এর সঙ্গে আপনার শুক্র খুব জোরদার আছে, তার জন্য আপনার এই যে শুক্র এবং বৃহস্পতি, অর্থাৎ আপনি হচ্ছেন শিক্ষা গুরু বা গুরুমা, এত স্টুডেন্টের দায়িত্ব আপনার উপরে আছেন। তো বৃহস্পতির সহায়তা আপনার উপরে আছে, তো আপনি এইভাবে বাকি জীবনটাকে কিন্তু কাটিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর দাদার ব্যাপারটা যেটা বললাম, দাদাকে একটু সাপোর্ট করতে হবে, কারণ তুলনামূলকভাবে আমার যেটা মনে হচ্ছে দাদার চন্দ্র ডিস্টার্ব আছে। চন্দ্র ডিস্টার্ব থাকলে মানসিকভাবে মানুষ ডিস্টার্ব হয়ে যায়, কারণ চন্দ্রের সঙ্গে মনের খুব সংযোগ রয়েছে। ধন্যবাদ রাহুল। ধন্যবাদ। সংস্থা কেয়ারের তরফ থেকে এই রিফ্রেশমেন্ট
থাকছে দিদির জন্য। মা হোমিও ফার্মেসির তরফ থেকে এই মেমেন্টো থাকছে দিদির জন্য। মা হোমিও ফার্মেসি একটি অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিন স্টোর, যেটা উত্তর কলকাতা শান্তপুর থানার ঠিক বিপরীতে। অন স্ক্রিন যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে আপনিও পেতে পারেন অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিন। মনোমিতা তোমার এখনো তোমরা যারা যারা আসবে ভাবছো, ওই ভাবার লেভেল অব্দি রয়েছে, কিন্তু সাহস করতে পারছো না, যাবো কি যাবো না সেটা ভাবছো, দোটানার মধ্যে রয়েছে, তাদেরকে বলছি আর কোনো চিন্তা ভাবনা না করে দেখো অনস্ক্রিন যে ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে চলে এসো মনোমিতাতে। অপেক্ষায় আছি তোমার। দেখা হবে আবার পরবর্তী পর্বে। ভীষণ ভালো থেকো তোমরা সবাই। ধন্যবাদ, নমস্কার।